শুরুতে জানিয়ে দেব প্যালেস্টাইন 2 দিয়েই ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন। জানিয়ে দেব পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার করা বার্তা। এরপরে রয়েছে ভারতীয় পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ, ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। অন্যদিকে রয়েছে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের নয়া নাটক, অভিযোগ জেলেনস্কির। সর্বশেষ জানিয়ে দেব দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি, অভিযোগ কীর্তি আজাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্যালেস্টাইন 2 দিয়ে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। শনিবার ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে দখলকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, গাজার নিপীড়িত জনগণের প্রতি সংহতি ও প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে এবং দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠী ও তাদের মার্কিন সহযোগীদের অপরাধের জবাবে আমরা এই হামলা পরিচালনা করছি। তিনি বলেন, দখলকৃত ইয়াফা এলাকায় দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আমাদের বাহিনী সফলভাবে হামলা চালিয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে প্যালেস্টাইন 2 নামে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, যতদিন না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে ততদিন আমরা এই অবরোধ তুলে নেব না। ততদিন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ অব্যাহত থাকবে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন অপারেশন আল আকসা স্টর্ম এর মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে হঠাৎ আক্রমণ শুরু করার পর গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু করে ইসরায়েল। এরপর থেকেই ইয়েমেনের সরকার ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। এদিকে পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির উপদেষ্টা ও দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতা আলী লারিজানি বলেছেন, যে আলোচনা ইরানের স্বার্থ রক্ষা করে না তা অবান্তর এবং অপ্রয়োজনীয়। শনিবার তেহরানের শাহেদ বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি বাস্তব নির্ভর হওয়া উচিত। শুধু আলোচনা করলেই লাভ হয় না, আলোচনার ফলাফল আসল বিষয়। তিনি ব্যাখ্যা করে বলেন, আলোচনায় বসা কিংবা না বসা এটি নিজেদের কোনো মূল্য বহন করে না। মূল মূল্য হলো আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ আদায় হয় কিনা। যদি আলোচনায় সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তাহলে তা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। পারমাণবিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, যদি এই ধরনের আলোচনা সমস্যার সমাধানে সহায়ক হয় তাহলে তা চালানো উচিত, কিন্তু তা যদি ফলপ্রসূ না হয় তবে তা বন্ধ করে দেওয়া শ্রেয়। তিনি আরও জানিয়েছেন, আলোচনার সময় এবং পরিবেশ পর্যালোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া শ্রেয়। সরাসরি আলোচনা গ্রহণ বা প্রত্যাখ্যান করার আগে বাস্তবতা বিশ্লেষণ করা জরুরি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর চাপ ও নিষেধাজ্ঞা কঠোর সমালোচনা করেন লারিজানি। বলেন, ইরান কখনোই বিশ্ব শক্তির কাছে মাথা নত করেনি, আর এই কারণেই পশ্চিমারা নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে ইরানকে নতজানু করতে চায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা 3রা মে হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এর আগে ওমানের মধ্যস্থতায় 12, 19 এবং 26 এপ্রিল মাস্কাট ও রোমে ইরান যুক্তরাষ্ট্র 3 দফার পরোক্ষ আলোচনা বৈঠক করছেন। আলোচনার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতা এবং তেহরানের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এদিকে ভারতীয় পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ, ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানি পতাকাবাহী জাহাজ সমূহ ভারতীয় বন্দর ব্যবহার করে নিষেধাজ্ঞার পর এবার পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান। দেশটি জানিয়েছে, ভারতীয় জাহাজসমূহ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না। শনিবার পাকিস্তান পাল্টা এই পদক্ষেপের কথা ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক কাশ্মীর হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এটি একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে পাকিস্তান নিম্নলিখিত পদক্ষেপগুলো অবিলম্বে কার্যকর করছে এবং ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না। পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দর সফর করবে না এবং বিশেষ কোনো ছাড় প্রয়োজন হলে তা পৃথকভাবে আলোচনা করা হবে। এর আগে শনিবার প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদন থেকে বলা হয়েছে, পাকিস্তান থেকে পরোক্ষ ও প্রত্যক্ষ সব ধরনের
আমদানি নিষিদ্ধ করছে ভারত সরকার। এছাড়া ভারতের বন্দরে পাকিস্তানি কোনো জাহাজ ভিড়তে পারবে না বলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে বলা হয়েছে, পাকিস্তান থেকে উৎপন্ন বা আমদানিকৃত সমস্ত পণ্যের সরাসরি বা পরোক্ষ আমদানি বা ট্রানজিট তা মুক্তভাবে আমদানিযোগ্য হোক বা অন্যথায় অনুমোদিত হোক, জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে অবিলম্বে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এদিকে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের নাটক, অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে নাটক বলে প্রত্যাখ্যান করছেন। তবে কিয়েভ সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। শুক্রবার এএফপি সহ একটি ছোট সাংবাদিক দলকে সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন, যা শনিবার পর্যন্ত প্রকাশ্যে নিষেধাজ্ঞা ছিল। কিয়েভ থেকে এএফপি জানিয়েছে, রাশিয়া এখনো কিয়েভ ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত 30 দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি। যদিও যুক্তরাষ্ট্র 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেনের আগ্রাসনের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলেনস্কি অভিযোগ করেন, এটি তার একটা নাটকেপনা, কারণ 2 বা 3 দিনের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করা যায় না। তিনি বলেন, আমরা কোনো সুন্দর পরিবেশ তৈরির খেলা খেলছি না যাতে পুতিন 9ই মের অনুষ্ঠান উপলক্ষে নিজের একঘেয়েমি কাটিয়ে উঠাতে পারেন। ওই দিন রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উদযাপনে কিছু বিদেশি নেতা মস্কো সফরে যাচ্ছেন। ইউক্রেন মনে করেন, রাশিয়ার এই প্রস্তাব আসলে কিয়েভকে 9ই মের অনুষ্ঠানে মস্কোকে হামলা না করতে বাধ্য করার কৌশল। এদিন রেড স্কোয়ারের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং পুতিনের ভাষণ অনুষ্ঠিত হবে। ইউক্রেন যুদ্ধ চলাকালে মস্কো সহ রাশিয়ার বিভিন্ন স্থানে একাধিকবার হামলা চালিয়েছে কিয়েভে। ক্রেমলিন জানিয়েছে, প্রায় 20 দেশের নেতা, যার মধ্যে চীনের শি জিনপিংও রয়েছেন। এই বছরের বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন অনেকেই। এদিকে দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি, অভিযোগ কীর্তি আজাদের। ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বাড়ার মধ্যেই বাংলাদেশের প্রসঙ্গ তুলে ভারতের নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। তিনি দাবি করেছেন, কাশ্মীরের পেহেলগামের হামলাকে মোদী সরকার নাটক হিসেবে ব্যবহার করছেন, যার উদ্দেশ্য রাজনৈতিক সুবিধা আদায়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আবারও ভারতকে হুমকি দিয়েছে। পাকিস্তান জানিয়েছে, সিন্ধুর ওপর বাঁধ নির্মাণ করলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। এই হুমকির পর ভারত কেন প্রতিক্রিয়া জানায়নি? এই পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলে কীর্তি আজাদ বলেছেন, দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ। বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে শোরগোল করছে, অথচ নিজের দেশের মধ্যে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধ নাটক করছে। তিনি আরো বলেন, বিজেপি আসলে শুধু টাই ফিস ঠন গোপাল করছে। তাদের উদ্দেশ্য দেশের ভিতরে পরিস্থিতি অস্থিতিশীল করা। কীর্তি আজাদ উল্লেখ করে আরো বলেন, পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখন পাকিস্তানে কারাবন্দী। ভারত এখনও তাকে ফিরিয়ে আনতে পারেনি। বারবার পতাকা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। এই ব্যর্থতার পর মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কীর্তি আজাদ মোদী সরকারকে আরও তীব্র সমালোচনা করে বলেন, মোদী পেহেলগামে যেতে পারেননি, কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক থাকতে পারেনি, অথচ বিহার সফর করছেন বিধানসভা নির্বাচনের জন্য। এর চেয়ে আর লজ্জার কি হতে পারে? পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এত দেরি কেন? গোয়েন্দা বিভাগের ব্যর্থতা কি আরও বড় প্রমাণ? তিনি দাবি করেন, বিজেপি দেশের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক ফায়দা তুলছে এবং এটি দেশের জন্য বিপজ্জনক। কীর্তি আজাদ সরকারের দিকে আঙুল তুলে বলেন, যদি গোয়েন্দা বিভাগ এভাবে ব্যর্থ হতে থাকে তাহলে দেশের জনগণের নিরাপত্তা কোথায় থাকবে?